শুরু করব আমরা এরর কারেকশন পার্ট 3 স্পেশালি আইসিডিএস এর জন্য। লাস্ট দুটো এরর কারেকশনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কোশ্চেন কেমনভাবে আসতে পারে, সেন্টেন্স ব্রেক করেও আসতে পারে অথবা একটানা সেন্টেন্সও আসতে পারে। যাই হোক, প্রথম কোশ্চেনে আমরা চলে আসি। প্রথম কোশ্চেনে বলেছে আয়রন ইজ অ্যান ইউজফুল মেটাল। তো এটা দেখেই বুঝতে পারছি যে এখানে সি পার্টে এরর আছে, কারণ ইউজফুলের আগে এখানে এন বসে না, কি বসে যায়, এ বসে। এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আছে, স্যার এটা আপনি কেন করলেন? কারণ এই যে ইউ যেটা রয়েছে ইউ তো ভাওয়েল, আর যেহেতু এ ভাওয়েল তার আগে তো এ বসা উচিত নয়, তার আগে বসা উচিত এন, কিন্তু আপনি এনকে কেটে দিয়ে এ কেন বসালেন? চলো সেটাকে বোঝার চেষ্টা করি। ছোটবেলা থেকে আমরা অনেকেই এটা শিখেছিলাম, ভাওয়েলের আগে এন বসে আর কনসোনেন্টের আগে শুধুমাত্র এ বসে, কিন্তু একে যদি একটু মডিফাই করা যায় আর মডিফাই করে যদি আমরা বিচার করি সাউন্ডের উপরে, তবে জিনিসটাকে বুঝতে আরও সুবিধা হবে। তো সাউন্ডের উপরে যদি আমরা এই দুটো জিনিসকে ভাগ করি, একে দু ভাগে ভাগ করা পসিবল। একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আর একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড মানে তোমরা জানো যে কী কী জিনিস রয়েছে, এ ই আই ও ইউ। আর যখনই কনসোনেন্ট সাউন্ড আসবে তখনই সেখানে বসে এ আর্টিকেল, আর যখনই ভাওয়েল সাউন্ড আসে তখন সেখানে বসে এন। যদিও এই ভাওয়েল সাউন্ডের কিছু ব্যতিক্রম রয়েছে, সেটা আমি এক্সাম্পল যখন করাবো তখন বুঝিয়ে দেবো। তো আরেকবার বুঝে নিই, কনসোনেন্ট সাউন্ডে আসলে সেখানে এ করব, ভাওয়েল সাউন্ড আসলে সেখানে আমরা এন করে দেবো। এক্সাম্পলে যত করব তত বেশি ক্লারিটি আসবে। শুরু করি। প্রথম, হসপিটাল উচ্চারণ করো, হসপিটাল। সাউন্ডের বেসিসে, শুধুমাত্র যে এইচ এর বেসিসে এমন নয়, উচ্চারণের বেসিসে, সাউন্ডের বেসিসে উচ্চারণ কি আসছে হসপিটালে? হ। প্রথম উচ্চারণ, ইনিশিয়াল লেটারের উচ্চারণ হ। হ যদি হয় তার মানে এটা নিশ্চয় ভাওয়েল নয়, তাহলে এটা কনসোনেন্ট। কনসোনেন্ট হলে এখানে কি বসে যাবে? এ বসে যাবে। চলেছি সেকেন্ডে, অনারেবল ম্যান উচ্চারণ কি আসছে? অনারেবল। অ আসছে, অ মানে ভাওয়েল, তাহলে এখানে কি বসবে? অ্যান। দেখো এটা এইচ কিন্তু কনসোনেন্ট, কিন্তু এইচ লেটারের উপরে ডিপেন্ড করছে না, সাউন্ডের উপরে ডিপেন্ড করে আমরা বসাচ্ছি। এর পরেরটা হচ্ছে এআর। এআর মানে হচ্ছে উত্তরাধিকারী, পরীক্ষাতে খুব বেশি পরিমাণে এটা কিন্তু তুলে দেয়। এআর যখনই হচ্ছে তার মানে উচ্চারণ অ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা ভাওয়েলের মতো সাউন্ড দিচ্ছে, তাই এখানে এন বসবে। চলে আসছি ইউরোপিয়ান, তার মানে ইউ হচ্ছে উচ্চারণ, আর ইউ যদি হয় তোমরা বলবে এটা তো ভাওয়েল, আর ভাওয়েল যদি হয় তবে এখানে এন বসা উচিত, কিন্তু এখানে এন বসবে না। কারণটা কি এবার ভালো করে বোঝো। ভাওয়েল সাউন্ড হওয়া সত্ত্বেও দুটো জিনিসে এক্সেপশন রয়েছে। একটা হচ্ছে যদি কখনো উচ্চারণ ইউর মতো হয়, অথবা যদি উচ্চারণ আমাদের ডাব্লিউ এ মানে ওয়ার মতো হয়, তবে সেখানে কি বসবে? তবে সেখানে বসে এন, না বসে হচ্ছে এ আর্টিকেল। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ইউ আর ওয়া যখনই উচ্চারণে আসবে সেখানে এন বসে না, সেখানে বসে এ। তো এবার দেখো এইখানকার উচ্চারণটা কি রয়েছে, এখানের ইউরোপিয়ানের উচ্চারণটা কি হয় আমাদের? ইউরোপিয়ান, তাহলে ইউ হচ্ছে, আর ইউ যখনই হবে এখানে কি বসবে? ইউ হলেই এ আর্টিকেল বসবে, তাহলে এখানে এ আর্টিকেল বসিয়ে দিলাম। পরেরটাই চলে আসি। 100 রুপি নোট, বলো উচ্চারণ করো। ওয়া, শুরুতে কি আসছে? ওয়া, আর ওয়া যখনই আসবে সেখানে কি বসে যাবে? এ আর্টিকেল বসবে। তো এ আর্টিকেল বসিয়ে দিলাম, এটাকে স্টার দাও, একটু পরে এটা সম্পর্কে আরো ডিটেলস আমরা আলোচনা করব। চলে আসি ওয়ান আইড ম্যান, উচ্চারণ কি আসছে? ওয়া যখনই আসবে তার মানে আর্টিকেল এ বসবে। চলে আসি এল বি, ইনিশিয়াল উচ্চারণ কেমন আসছে? এল মানে এ, তারপরে ল, মানে লয়ের আগে একটা এ আছে, আর এ থাকা মানেই সেটা বোঝাচ্ছে ভাওয়েলকে বোঝাচ্ছে, আর ভাওয়েলকে যদি বোঝায় তবে এখানে আমি কি বসাবো? এন বসাবো। যদিও দেখো প্রথম লেটারটা কিন্তু এল রয়েছে, মানে কনসোনেন্ট রয়েছে, তাতে আমাদের যায় আসে না। আমরা ডিপেন্ড করব, আমরা নির্ভরশীল হব সাউন্ডের উপরে নাকি ইনিশিয়াল লেটারের উপরে, যে কনসোনেন্ট নাকি ভাওয়েল সাউন্ডের উপরে ডিপেন্ড করব, লেটারের উপরে নয়। চলে আসি পরেরটা, পিএইচডি। আচ্ছা, এর উচ্চারণটা কেমন আসছে? পিএইচডি। প্রথমে কি আসছে? পি মানে প আসছে, আর প যদি আসে তার মানে এটা কনসোনেন্ট সাউন্ড চলে এলো, আর কনসোনেন্ট সাউন্ড মানে এখানে এ চলে আসবে। পরেরটা হচ্ছে এমএলএ, এম শুধু ম নয় কিন্তু এম, আর ময়ের আগে কি আছে? এ আছে, তাই এটা ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল সাউন্ড হওয়ার জন্য এটা কি বসে যাবে? এন। যদিও এমটা কি রয়েছে? কনসোনেন্ট লেটার, আমাদের কোনো যায় আসবে না লেটারে, আমরা সবসময় জোর দেবো কিসে? সাউন্ডের দিকে। তো এখানে কেন ইউজফুল হলো আশা করি বুঝতে পেরেছো। ইউ উচ্চারণটা কি হচ্ছে? ইউ,
দেখো এই যে ইউ যেটা রয়েছে, এই ইউ উচ্চারণ আসছে ইউ, তাই এখানে কি বসে গেল, এ বসে গেল, এ আর্টিকেল এখানে বসলো, মানে সি পার্টে এরর আছে। 2 নম্বর কোশ্চেনে চলে আসি। 2 নম্বর কোশ্চেন খুব ভালো করে বুঝতে হবে, কারণ এখানে মানে দেখার সাথে সাথে যে আমি বি পার্টকে এরর করে দেবো এমন নয়। এই একটা সেন্টেন্সের বিভিন্ন রকম দিক থাকতে পারে এরর কারেকশনের। একটা তো যেটা চোখে দেখা যাচ্ছে, আর একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, এটা এই এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এখানে লেখা আছে কাউ গিভ আস মিল্ক, গরুরা দুধ দেয়। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস, তো অনেকেরই দেখে মনে হচ্ছে এখানে কাউ আছে, তো এখানে কি বসে যাবে, গিভের সাথে একটা এস বসিয়ে দেবো। গিভস কাউ সিঙ্গুলার, তাই এখানে একটা ভার্বকেও সিঙ্গুলার করে দেবো। কিন্তু পুরো সেন্টেন্সটা যখনই পড়বে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, একটা হিডেন মিনিং বুঝতে পারবে যে এখানে কি লেখা আছে, কি বোঝাতে চেয়েছে আমাদের। আমাকে একটা নর্মাল জিনিস বলো যে একটা গরুই কি দুধ দেয়, মানে ওই গরুটা কি দুধ দেয় নাকি ওই গরুটা দুধ দেয়, এরকম কি কোনো ব্যাপার আছে? ওরকম কোনো ব্যাপার নেই, সমস্ত গরু দুধ দেয়। সুতরাং এইখানকার যে সেন্টেন্সটা এক্সামিনার দিয়েছে সেটা জেনারেল সেন্সে বোঝাতে চেয়েছে, আর সাধারণত জেনারেল সেন্সেই বোঝাতে চাইবে। যদি জেনারেল সেন্সে বোঝাতে না চাইতো তবে এরপরে কিছু একটা দিয়ে দিত। বুঝতে পারলে ব্যাপারটা? জেনারেল সেন্স হলো একটা নর্মাল সেন্টেন্স দিয়ে দেবে, আর জেনারেল সেন্টেন্স যদি না করে যদি স্পেসিফিক কোনো সেন্টেন্সকে বোঝাতে চায়, এরপরে কিছু না কিছু একটা ক্লু থাকবে, সেন্টেন্সের শেষে হতে পারে, প্রথমে হতে পারে। কিন্তু এখানে কোনো রকম ক্লু নেই, কোনো কিছু নেই, একটা নর্মাল সেন্টেন্স একটা জেনারেল ওয়েতে বোঝানো হয়েছে। যেহেতু জেনারেল ওয়েতে বোঝানো হয়েছে, তাই এখানে গিভস করে দিলে সেন্টেন্সটা কিন্তু রং হয়ে যাবে। তাহলে এখানে কি করতে হবে, গরুরা দুধ দেয়, তার মানে সমস্ত যত গরু আছে সবাই দুধ দেয়, তার মানে এখানে কাউ না লিখে আমরা কি করে দেবো, কাউস, মানে কাউয়ের সাথে এস যোগ করে দেবো, তার মানে পুরো গরু জাতি আমাদেরকে কি দেয়, দুধ দেয়। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল। চলো আসি 3 নম্বরে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট টু পারচেস সাম ভেজিটেবলস। আচ্ছা, আমরা জানি যে ভেজিটেবলস এর এটা সবসময় কি হয়, এস এর সাথে যুক্ত থাকে। যাই হোক, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট টু পারচেস সাম ভেজিটেবলস, তার মানে সেন্টেন্সে কোনো পার্টে কি এরর আছে, সেন্টেন্সের কোনো পার্টে কি এরর আছে, আছে এরর, সেটা হচ্ছে সি পার্টে। এখানে যে মার্কেট রয়েছে, মার্কেটে কি বসবে না, দি বসবে না, এই মার্কেটে দি বসবে না। তোমরা বললে যে কেন, চলো বোঝার চেষ্টা করো, আর খুব ইম্পর্টেন্ট জিনিস। তার জন্য আমাদেরকে এ পার্টে আসি, মানে এই যে এক্সাম্পল আমি দুটো রেডি করে রেখেছি, এই দুটো সেন্টেন্সের মানে আমাকে বলার চেষ্টা করো। হি ওয়েন্ট টু স্কুল আর হি ওয়েন্ট টু দ্য স্কুল, এই দুটো সেন্টেন্সের মধ্যে তফাৎ কি আছে? এখানে একটা আর্টিকেল যোগ করা নেই, আর এখানে আর্টিকেল দেখো যোগ করা রয়েছে, মানে স্কুলের আগে দা আছে এক জায়গায়, এক জায়গায় দা নেই। এবার বলো সেন্টেন্সের মিনিংটা কি? সে স্কুলে যাই, সে স্কুলে গিয়েছিল, মানে সেও স্কুলে গেছিল, প্রথম সেন্টেন্সের মিনিংও সে স্কুলে গিয়েছিল, দ্বিতীয় সেন্টেন্সের মানেও সে স্কুলেই গিয়েছিল। কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে যখনই প্রাইমারি কাজের জন্য কোথাও যাবে, সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, হসপিটাল হতে পারে, মসজিদ হতে পারে, মন্দির হতে পারে, চার্চ হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। তো সেই সমস্ত জায়গায় যখন প্রাইমারি কাজ করতে যাবে, প্রাইমারি মানে যেটা তার বেসিক কাজ, যেমন স্কুলে কি করতে যায়, পড়তে যায় অথবা পড়াতে যায়, হসপিটালে কি করতে যায়, ট্রিটমেন্টের জন্য যায়, জেলে কি কারণে যায়, জেলে অপরাধীরা যায়। বুঝতে পেরেছি ব্যাপাররা? তো এই যে প্রাইমারি কাজ, বিছানাতে তুমি কি করতে যাবে, ঘুমাতেই তো যাবে, তো অথবা রেস্ট নিতেই তো যাবে। তো বেডের কাজ, প্রাইমারি কাজ কি, রেস্ট নেওয়া। এবার যদি বলা হয় যে বাচ্চারা বেডের উপরে লাফালাফি করছে, তো বেডের কি লাফালাফি করার কাজটা কি বেডের উপরের যেটা করা হচ্ছে, এটা কি বেডের নর্মাল কাজ? বেডে সাধারণত কি করা হয়, রেস্ট নেওয়া হয়, লাফালাফি করা হয় না। লাফালাফি করার অরিজিনাল জায়গা কোথায়? সেটা হচ্ছে মাঠ, মাঠে লাফালাফি করো, বেডে নয়। বুঝতে পেরেছি? বেডের প্রাইমারি কাজ হচ্ছে কি করা, ঘুমানো বা রেস্ট নেওয়া। স্কুলের প্রাইমারি কাজ হচ্ছে শিক্ষাদান, বুঝতে পেরেছি, বা শিক্ষা নেওয়া স্টুডেন্টের। তো এইখানে দেখো, যখনই এই সমস্ত প্লেসের আগে, যখনই এই সমস্ত প্লেসের আগে কোনো আর্টিকেল যদি না থাকে, এই প্লেসের আগে দেখো কোনো আর্টিকেল আছে, কোনো আর্টিকেল নেই, তার মানে এটা প্রাইমারি কাজকে বোঝাচ্ছে, প্রাইমারি কাজকে বোঝাচ্ছে। কিন্তু যখনই এই সমস্ত প্লেসগুলোর আগে যদি দা আর্টিকেল যদি থেকে থাকে, তার মানে এটা প্রাইমারি কাজের জন্য নয়, এটা স্পেশালি কোনো কাজের জন্য করা হচ্ছে। হি ওয়েন্ট টু স্কুল, তার মানে সে স্কুলে গিয়েছিল, সে স্কুলে গিয়েছিল, তার মানে এটা একটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করছে। সে স্কুলে গিয়েছিল, তার মানে স্কুলের আগে দা নেই, তার মানে এটা প্রাইমারি কাজকে বোঝাচ্ছে। এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে? হি বলতে এটা বোঝাচ্ছে একটা স্টুডেন্টকে, স্টুডেন্টকে। কারণ একটা স্টুডেন্টই প্রাইমারি কাজ করতে যায়, মানে সেই নর্মালি স্কুলে শিক্ষা নিতে যায়, অথবা এখানে টিচার হিসাবেও হতে পারে কাজ। দ্বিতীয় নম্বরে চলে আসি, তবে দেখো ডিফারেন্সটা বুঝতে পারবে। হি ওয়েন্ট টু দ্য স্কুল,
হি ওয়েন্ট টু দ্য স্কুল, এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে? এই যে হি নামক যে ব্যক্তিটা, সে কি এখানে প্রাইমারি কাজ করতে গেছে, মানে শিক্ষা নিতে গেছে বা শিক্ষা দিতে গেছে? এটা কি প্রাইমারি কাজ করতে গেছে? তুমি বলে একদমই নয়, একদমই নয়। কারণ এখানে কি আছে? দি আর্টিকেল আছে। হতেই পারে এটা একজন স্টুডেন্টের বাবা, বুঝতে পেরেছি? হতেই পারে কোনো অফিসার যে স্কুলে কোনো মিটিংয়ের জন্য গেছে। একজন প্যারেন্টস কী করতে যায়? প্যারেন্টস মিটিংয়ে যোগ দিতে যেতে পারে। তো সেটাই বোঝাতে পারে, যেহেতু এখানে দা আছে তার মানে প্রাইমারি কাজের জন্য যায়নি, সে অন্য কোনো স্পেসিফিক কারণের জন্য গেছে। যদি বলা হয় হি ওয়েন্ট টু জেল, হি ওয়েন্ট টু দ্য জেল, তার মানে কি বোঝাচ্ছে? সে কি জেলে যাচ্ছে? সে কি প্রতিনিয়ত জেলে যায়? এরকম বোঝাচ্ছে না। হি ওয়েন্ট টু দ্য জেল, তার মানে কোনো একজন ব্যক্তি, হি মানে কাকে বোঝাচ্ছে? সে ক্রিমিনাল নয়, সে ক্রিমিনালের সাথে দেখা করতে গেছে জেলে, এটা বোঝাচ্ছে। কিন্তু যদি বলা হয়, ভালো করে বোঝো, হি হ্যাজ বিন সেন্ট টু জেল, আগে আমাকে বলো যে এই জেলের আগে কি কোনো আর্টিকেল ধি আছে? কোনো আর্টিকেল ধি নেই। তার মানে এটা কি বোঝাচ্ছে? জেলে যাকে পাঠানো হচ্ছে সেটা কে হবে? প্রাইমারি কাজের জন্য। প্রাইমারি কাজের জন্য মানে জেলে সাধারণত যাকে রাখা হয় এটা সে। তাহলে জেলে কাকে রাখা হয়? একজন ক্রিমিনালকে রাখা হয়, বুঝতে পারলাম? তাহলে হি মানে কাকে বোঝাচ্ছে? একজন ক্রিমিনালকে বোঝাচ্ছে। তো যখনই কোনো স্কুল হোক, কলেজ হোক, মন্দির হোক, মসজিদ হোক, চার্চ হোক, জেল হোক, হসপিটাল হোক, এই জাতীয় যে মার্কেট হোক, এই জাতীয় জিনিস যখনই হবে, তার আগে যদি দি বসানো থাকে, দা বসানো থাকে, তবে কিন্তু সেইখানকার সেন্স কি বুঝাবে? সেটা প্রাইমারি কাজের জন্য ইউজ হচ্ছে না। যদি দা বসানো না থাকে তার মানে সেটা প্রাইমারি কাজের জন্য ইউজ হচ্ছে। এবার চলে আসবে এখানে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট টু পারচেস সাম ভেজিটেবল। এবার সে মার্কেটে গিয়েছিল কি কারণে? ভেজিটেবল কিনতে। আচ্ছা, মার্কেটে কি করতে যায় সবাই? মার্কেটে তো বাজার করতেই যাই, আর সেটাই দেখো সেন্টেন্সের শেষে দিয়ে দিয়েছে। সে কি করতে গেছে? ভেজিটেবল কিনতে গেছে। সে কিনতে গেছে হচ্ছে ভেজিটেবল, বুঝতে পেরেছি? তার মানে সে মার্কেটে কেমন উদ্দেশ্যে গেছে? ঘুরতে গেছে, নাকি তার প্রাইমারি রিজনে গেছে, মানে কেনাকাটি করতে গেছে? কেনাকাটি করতে গেছে। আর যেহেতু কেনাকাটি করতে গেছে, তাই মার্কেটের আগে কি দি বসানো ঠিক আছে? একদম নেই। তাই আমি এই দিকে কেটেছি আর এখানে সি পার্টকে এরর করেছি। চলো আসি পরেরটাতে। আই ফাউন্ড অ্যান 1 রুপি নোট ইন দ্য বক্স, যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে স্টার করে রাখো এখানে। এটাকেও স্টার করতে পারো বা এটাকেও, দুটোই হচ্ছে সেম জিনিস। একে এক্সপ্লেন করব, খুব ভালো করে বুঝে নাও। এবার তোমাদের অনেকের মনে হতে পারে এই সি পার্টে এরর আছে, আর সি পার্টে কি আছে? এখানে ওয়া উচ্চারণ, যেহেতু ওয়া হচ্ছে তাহলে এখানে কি বসা উচিত? এ বসা উচিত। এবার কারো কারোর মনে এই কোশ্চেনও জাগতে পারে, স্যার এখানে তো 1 বলে লেখাই আছে, তাহলে আবার এ কেন দেওয়া হচ্ছে? খুব বড় কোশ্চেন। এখানে তো 1 দেওয়াই আছে, তাহলে এ কেন দেওয়া, এ কেন আবার দেওয়া হচ্ছে? তার মানে কি এটা সুপারফ্লুয়াস? তার মানে কি এটা অতিরিক্ত রয়েছে? তাহলে কি আমাকে একে, হয় আমি কি একে কেটে দেবো, নাকি 1কে কেটে দেবো, নাকি দুটোকেই রাখবো, নাকি দুটোকেই হাঁটাবো? তো এই কনফিউশনটা চলে আসে। দেখো প্রপার এক্সপ্লেনটাকে বলার চেষ্টা করি। আই ফাউন্ড, প্রশ্ন করো, অবজেক্ট খোঁজো। আই ফাউন্ড হোয়াট, আই ফাউন্ড হোয়াট। তো হোয়াট দ্বারা যখনই কোশ্চেন করছো তখনই অ্যান্সার কি বার হয়ে গেল? নোট। তো হোয়াট দ্বারা কোশ্চেনের অ্যান্সার কি বার হলো? নোট। তো অবজেক্ট আমরা পেয়ে গেলাম, কি পেলাম? নোট। অবজেক্ট হচ্ছে আমাদের নোট। আচ্ছা, এবার নোটটা কেমন নোট? 1 রুপি নোট। কেমন নোট? 1 রুপি নোট, বুঝতে পেরেছি? তো আমাকে একটা জিনিস বলো, যখনই কোনো নাউনকে যদি কেউ কোয়ালিফাই করে, সাধারণত তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তাহলে এই নোটটা কেমন নোট? 1 রুপি নোট। তাহলে এটা কি হয়ে গেল? এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, বুঝতে পেরেছি? এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, এর সাথে আর্টিকেলের কোনো সম্পর্ক নেই। আমরা কি জানি যে যে নাউনটা রয়েছে, নাউনের উপরে ডিপেন্ড করে আর্টিকেল তৈরি হয়। যদি একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি থাকে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি থাকে, তার আগে আমরা কি বসাই? আর্টিকেল বসাই। তো এই নোটের জন্য এখানে এ বসেছে। 1 নোট কি বোঝাচ্ছে? 1 রুপি কি বোঝাচ্ছে? এই নোটের অ্যাডজেক্টিভ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। নাম্বার 5-এ চলে আসি। উই শুড নট লাফ অ্যাট পোর। তো এটা বোঝাচ্ছে পোর মানে এটা পুরো দরিদ্র জাতিকে বোঝাচ্ছে, গরিব শ্রেণীকে বোঝাচ্ছে। আর যখনই শ্রেণীকে বোঝাবে, আচ্ছা সবার আগে বলে যে পোরটা কি? পোর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, মানে গরিব। এবার গরিবকে আমরা কি করব? নাউনে পরিণত করব, কারণ আমাদের উচিত নয় গরিবদেরকে দেখে হাসা, মানে গরিব শ্রেণীর লোকদেরকে দেখে হাসা, এটা আমাদের কখনোই উচিত নয়। লাফ অ্যাট মানে হচ্ছে বিদ্রুপ করা,
উপহাস করা, লাফ অ্যাট, গ্রুপ ভার্ব এটা। তো এর সাথে কি বসে গেল, এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ যদি হয় তবে কিন্তু সেন্স আমাদের পুরোপুরি আসছে না, তাই একে আমাদের কিসে পরিণত করতে হবে, নাউনে। আর অ্যাডজেক্টিভে নাউনে পরিণত করতে গেলে তার আগে দা বসাবো, দায়ের পরে কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। আর এটা তারপরে কিসের মতো বিহেভিয়ার করবে, কমন নাউনের মতো বিহেভিয়ার করবে। বুঝতে পেরেছি আশা করি। মানে এবার দা পুওর, এখানে যদি আমি দাটা বসিয়ে দিই তার মানে কি বোঝাচ্ছে, পুরো দরিদ্র শ্রেণীকে বোঝাচ্ছে। যদি বলতাম যে দা রিচ, যদি শুধু লেখা থাকতো রিচ, RICH মানে ধনী, কিন্তু যদি বলা হয় যে দা রিচ তার মানে ধনী সম্প্রদায়, দা রিচ মানে ধনী সম্প্রদায়কে বোঝাচ্ছে। তো এখানে ডি পার্টে এরর ছিল, দা পুওর। চলে আসি 6 নম্বরে। দেখো এতক্ষণ পর্যন্ত সেন্টেন্স ব্রেক করেছিল, আর এবার 6 থেকে 10 পর্যন্ত আমি সেন্টেন্স ব্রেক করব না, নর্মাল একটানা সেন্টেন্স দিয়ে দিয়েছি। কারণ এক্সামে যে কোনো কিছু আসতে পারে, কোন প্যাটার্নে আসবে সেটা বলা খুবই শক্তের। তাই যা মানে যত বেশি সম্ভব প্র্যাকটিস করে রাখো, যত বেশি সম্ভব ভ্যারাইটি তৈরি করে রাখো, যাতে পরীক্ষার হলে গিয়ে এটা না করতে, আরে আমি তো এই প্রসেসটা করে এসেছিলাম, এটা কি চলে এলো, এই যাতে এই ভুলগুলো যাতে না হয়ে যায়, যেন হচ্ছে হুতাশা যেন না করতে হয় পরীক্ষার হলে বসে বসে। তো এটা কারা করে, যারা প্র্যাকটিস করে না, যারা শুধু একটা ধরুন, স্যার আপনি এইটা করিয়ে দিন, শুধু স্যার আপনি ওটা করিয়ে দিন, এটার বাইরে আমি করব না, যারা হার্ড ওয়ার্ক করতে প্রস্তুত নয় তারা ওটা করবে। 6 নম্বরে বলেছে, ইট ইজ অনলি আফটার দ্য ওয়ার ইজ ওভার দ্যাট উই রিয়েলাইজ হাউ ইউজলেস ইট ওয়াজ। খুব ইম্পর্টেন্ট এটা। তুমি হচ্ছে সেন্টেন্সের মানে তুমি এরর কারেকশন বলো, অথবা তুমি সেন্টেন্স জাম্বলিং বলো মানে রিঅ্যারেঞ্জমেন্ট বলো, অথবা ক্লোজ টেস্ট যেগুলো রয়েছে সেখানেও এই জিনিসটা হেল্প করবে। তো ভালো করে বোঝো, ইট ইজ অনলি আফটার দ্য ওয়ার। আমরা সাধারণত যুদ্ধের পরে বুঝতে পারি এই যুদ্ধটা কতটা ফালতু ছিল, কতটা বেকার ছিল, বুঝতে পারলাম। কিন্তু এইখানে যে সেন্টেন্সটা দিয়েছে সেই সেন্টেন্সটার মানেটা কি, এবার পড়ছি আক্ষরিক মিনিংটা কি। এটা তো আমি পড়লাম ওভারঅল মিনিং, এবার আক্ষরিক মিনিং পড়ি। ইট ইজ অনলি আফটার দ্য ওয়ার ইজ ওভার, যখন ওই যুদ্ধটা শেষ হয়ে যাবে, যখন ওই যুদ্ধটা শেষ হয়ে যাবে, তখন উই রিয়েলাইজ আমরা অনুভব করব হাউ ইউজলেস ইট ওয়াজ, তখন আমরা অনুভব করব এটা কতটা বেকার ছিল। যখন ওই যুদ্ধটা শেষ হয়ে যাবে, তার মানে এটা বোঝাচ্ছে না যে একটা যুদ্ধের কথাই বলছে, মানে একটা নির্দিষ্ট যুদ্ধ যখন শেষ হবে তখনই আমরা রিয়েলাইজ করব যে যুদ্ধ কতটা বেকার, নাকি যে কোনো যুদ্ধ হোক না কেন, যুদ্ধর শেষে আমরা অনুভব করব যে হচ্ছে এইটা, বুঝতে পারছো, যে এটা বেকার। বলো, তোমরা বললে যে কোনো যুদ্ধের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এমন তো নয় যে একটা যুদ্ধ শুধুমাত্র ওই দেশের সাথে ওই দেশের যুদ্ধ লাগলেই তবে আমরা অনুভব করব, এমন নয়। যে কোনো যুদ্ধ হোক, যুদ্ধ মানেই ধ্বংস, যে কোনো যুদ্ধের ক্ষেত্রে আমাদের সেন্স আসবে যে হচ্ছে এটা খুবই বেকার ছিল যুদ্ধের শেষে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো এখানে কি বসা উচিত, দা ওয়ার দেওয়া আছে, দা ওয়ার মানে হচ্ছে ওই যুদ্ধের পরে, একটি নির্দিষ্ট যুদ্ধের পরে আমরা রিয়েলাইজ করতে পারবো না, যে কোনো যুদ্ধ। আর যে কোনো ইংলিশ হচ্ছে এ, আর্টিকেল এ দেওয়া মানে এ ওয়ার মানে যে কোনো যুদ্ধের পরে আমরা রিয়েলাইজ করব। আচ্ছা, আরও আর একখানা জিনিস, এই ক্যাটাগরির একখানা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, খুব ইম্পর্টেন্ট জিনিস। ওয়ান্স দেয়ার ওয়াজ ড্যাশ কিং, তোমাদের কাজ হচ্ছে এ আর হচ্ছে মানে এ অ্যান্ড দি দ্বারা কাজ মানে ফিল আপ করো তোমরা প্রতিটা জিনিস। ওয়ান্স দেয়ার ওয়াজ ড্যাশ কিং, এখানে কি বসবে, ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং ড্যাশ কিং হ্যাড ডটার। আচ্ছা, এবার বলো যে এইখানে যে কিংটা বসছে, এই কিংটা কেমন কিং বসবে, এ বসবে নাকি দা বসবে? এখানে বসবে হচ্ছে দা। কারণটা কি দেখো ভালো করে, প্রথমবার যখন আমি এই কিংকে যখন ইন্ট্রোডিউস করলাম সেখানে একটা রাজা ছিল, সেখানে একজন রাজা ছিল, তো সেখানে আমি কি বললাম, একজন রাজা ছিল, মানে কিংকে আমি প্রথমবার ইন্ট্রোডিউস করলাম, যেহেতু প্রথমবার ইন্ট্রোডিউস করলাম তাই আমি এখানে এ আর্টিকেল বসালাম। কিন্তু দ্বিতীয়বার যদি আবার আমি এই কিংকে ইউজ করি সেন্টেন্সে, তার আগে আমি এ বসাবো না, কি বসাবো, আর্টিকেল দি বসাবো, কারণ এই কিংকে আগে আমি রিপ্রেজেন্ট করেছি, আগে আমি এই কিংয়ের সম্পর্কে বলেছি। সুতরাং এবার যখন বলবো তখন সেটা নির্দিষ্ট করে বলবো। তা দা কিং হ্যাড ড্যাশ ডটার, এ ডটার নাকি দা ডটার, তোমরা বলে এ ডটার, কারণ প্রথমবার ডটারকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এরপরে যদি আবার ডটার সম্পর্কে বলা হয় তখন কিন্তু এ ডটার হবে না, দা ডটার হবে। চলে আসি পরেরটাতে, জ্যাক ইজ দ্য বেস্ট পেইন্টার অফ দ্য টাইম বাট লিস্ট রিকগনাইজড।
এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা বেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসেছে আর্টিকেল দি বসে, কিন্তু এইখানে যে লিস্ট আছে লিস্টের আগে কি দি বসানো আছে, দি বসানো নেই, তাহলে কি বসবে দি বসবে। সুতরাং তোমরা অ্যান্সার কিভাবে লিখবে, অ্যান্সার এখানে লিখবে অ্যান্সার বলে বা উত্তর বলে এটা লিখবে, টোটালটাকে লিখবে, এই টোটালটাকে লিখবে, এখানে যেটা দি লেখা ছিল না মানে আমি বলতে চাইছি এই টোটালটা লিখছো 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 লিখছো, তারপরে লিখলে হচ্ছে দি, তারপরে লিখলে হচ্ছে লিস্ট, তারপরে যেমন আছে সেরকমভাবে লিখে এখানে গিয়ে ফুল স্টপ দেবে। এটা হবে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনের ফরম্যাট, যে এরকমভাবে অ্যান্সার করতে হবে। শুধুমাত্র তোমরা এইটা সাপোজ এটা হচ্ছে 5-এর এ রয়েছে আর তুমি এখানে লিখে দিলে দি বসবে, শুধু লিখে দিলে যে দি বসবে, শুধু টিএইচই যোগ করে দিলে, শুধু যদি এরকম টিএইচই করে দাও তো টোটালি কেটে দেবে। কোথায় বসবে দিটা, কোথায় বসবে, এটা কি রিপ্রেজেন্ট করেছো, রিপ্রেজেন্ট করনি। সুতরাং সব থেকে বেটার হয় যদি তোমরা পুরো সেন্টেন্সকে লিখে যে কার আগে দি বসবে সেটাকে যদি মেনশন করে দাও। চলে আসি পরের সেন্টেন্সে। বিজিত ইজ লিভিং ফর ইউএসএ টুমোরো। একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস, যখনই কোনো অর্গানাইজেশনের নাম বোঝাবে, যখনই কোনো অর্গানাইজেশন মানে যারা ইউনাইটেডভাবে যুক্ত হয়ে রয়েছে এমন কোনো যদি অর্গানাইজেশনদের বোঝায় তবে তার আগে কি বসে দা বসে। যেমন দেখো ইউএন, ইউনাইটেড নেশন, ইউএসএ দা বসছে, ডাব্লিউএইচও তার আগে কি বসছে দা বসছে। সুতরাং এখানে ইউএস এর আগে কি বসবে টিএইচই। চলো আসবো পরেরটাতে। রাহুল লেফট কলকাতা ইয়েস্টারডে বাই দ্য ট্রেন। যদিও এটা প্রিপোজিশনের টপিক তাও আমি এখানে ব্যাপারটাকে বলার চেষ্টা করি। দেখো এটা একটা যানবাহন, জাস্ট এটুকু বোঝার চেষ্টা করো যে এটা একটা যানবাহন, যানবাহনের আগে কি আছে বাই আছে, যানবাহনের আগে যেহেতু বাই আছে তাই সেখানে কি বসে না দি কিন্তু বসবে না। তো এই দিকটা একটু নজর রাখো, যদিও এর টোটাল প্রপার এক্সপ্লেনটা প্রিপোজিশনের সময় করাটা উচিত আর কি। আপাতত এইভাবে করে তোমরা মনে রাখতে পারো। চলো আসি লাস্ট নাম্বার 10। হিজ গ্র্যান্ডফাদার উড রিড গীতা এভরি মর্নিং। আমরা জানি যে গীতা আমাদের কি হচ্ছে ধর্মীয় পুস্তক। তো ধর্মীয় পুস্তকের আগে আমরা সবসময় কি ব্যবহার করব দা আর্টিকেল ইউজ করব। সেটা বাইবেল হতে পারে, কোরআন হতে পারে, যে কোনো ধর্মীয় পুস্তকের আগে আমরা দা আর্টিকেল ইউজ করব। তো ভালো করে প্র্যাকটিস করো। আরও কিছু আর্টিকেলের উপরে ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট রয়েছে যেটা পরের ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো।